বিশ্বকাপের আর্থিক ক্ষতি পোষাতে বিশেষ প্রণোদনা বিসিবির। মাঠে গড়াচ্ছে অদম্য বাংলাদেশ টি-20 কাপ। ধূমকেতু, দুর্বার, দুরন্ত নামে খেলবেন ক্রিকেটাররা। বিশ্বকাপ নিশ্চিতের পর এবার শিরোপায় হাতছানি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারালেই বাছাই পর্বে চ্যাম্পিয়ন জ্যোতি বাহিনী। আইসিসি বিসিসিআইকে আবারও চাপে ফেলল পিসিবি। আচমকা বাতিল পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন। নিপাহ ভাইরাসের সংবাদ ভিত্তিহীন দাবি ভারতীয়দের। বাংলাদেশ নারী ফুটবলের জয়রথ ছুটছেই। অনূর্ধ্ব-19 সাফে শুভ সূচনা বাংলার জয়িতাদের। ভুটানকে 12-0 গোলে হারিয়ে আসর শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবং সুপার স্যাটারডেতে বাজিমাত আর্সেনালের। লিডসকে 4-0 গোলে হারালো গানার্স। রাতে নিউক্যাসল ইউনাইটেডের প্রতিপক্ষ লিভারপুল। লা লিগায় খেলবে বার্সেলোনা এলচে। ক্রিকেটারদের জন্য নতুন প্রণোদনা বিসিবির। বিশ্বকাপে না যাওয়ায় আর্থিক ক্ষতি পোষাতে অদম্য বাংলাদেশ টি-20 কাপ নামে নতুন টুর্নামেন্ট মাঠে নামালো ক্রিকেট বোর্ড। ধূমকেতু, দুর্বার এবং দুরন্ত নামে 3 দলে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবেন ক্রিকেটাররা। লিটন, শান্তর সঙ্গে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আকবর আলীর হাতে। মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন ম্যাচের আগে দর্শকদের জন্য থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। টি-20 বিশ্বকাপ শুরু 7 ফেব্রুয়ারি। প্রথম দিনে এই ম্যাচ ছিল বাংলাদেশের। সব ঠিক থাকলে সেদিন ইডেন গার্ডেন্স মাতাতো লিটন দাসরা, কিন্তু নিরাপত্তা শঙ্কায় হলো না কিছুই। সরকারি সিদ্ধান্তে বিশ্বকাপ বয়কট করে এখন ঘরে বসে আছেন লিটন সাইফরা। বিশ্বকাপ বয়কটে বিসিবির সঙ্গে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারাও। তাই ক্রিকেটারদের জন্য নতুন প্রণোদনার ঘোষণা ক্রিকেট বোর্ডের। অদম্য বাংলাদেশ টি-20 কাপ নামে নতুন একটা ত্রিদলীয় টুর্নামেন্ট মাঠে নামালো বিসিবি। প্রাইজ মানি এবং ম্যাচ ফি মিলিয়ে 2.5 কোটি টাকার এই টুর্নামেন্ট শুরু হবে বিশ্বকাপ শুরুরও 2 দিন আগে, 5 ফেব্রুয়ারি। 5, 6, 7 তিনটি ম্যাচের পর 2 দলের মধ্যে ফাইনাল হবে 9 ফেব্রুয়ারি। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। অদম্য টি-20 কাপে 3 দলে ভাগ হয়ে খেলবেন ক্রিকেটাররা। দল 3টার নাম ঠিক করে দিয়েছে বিসিবি: ধূমকেতু, দুর্বার এবং দুরন্ত। ধূমকেতুর অধিনায়কত্ব করবেন বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বারের দায়িত্ব সামলাবেন টাইগারদের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর দুরন্তের ক্যাপ্টেন বাংলাদেশের ঘরোয়া আসরের সফলতম অধিনায়ক যুব বিশ্বকাপ জয়ী আকবর আলী। টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে আইপিএল এর মতো ইম্প্যাক্ট ক্রিকেটার খেলানোর নিয়ম রাখা হয়েছে এই আসরে। শুধু অধিনায়ক কিংবা স্কোয়াড নয়, 3 দলের জন্য হাই ভোল্টেজ কোচিং প্যানেলও সাজিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধূমকেতুর হেড কোচ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন, আর তার সহকারী হিসেবে থাকবেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বারের দায়িত্বে থাকবেন মিজানুর রহমান বাবুল এবং তুষার ইমরান জুটি। আর দুরন্তদের সামাল দেবেন বিপিএল চ্যাম্পিয়ন কোচ হান্নান সরকার এবং রাজিন সালেহ ডুও। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে দর্শকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। প্রতিদিন বিকেল 4টায় ম্যাচ শুরুর 2 ঘন্টা আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পারবেন সমর্থকরা। দর্শকরা 100 টাকায় ইস্টার্ন, 200 টাকায় নর্দার্ন এবং সাউদার্ন, 500 টাকায় ক্লাব হাউস এবং 1000 টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে দেখতে পারবেন এই পুরো আয়োজন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাটে বলে দারুণ ছন্দে থাকায় দল নিয়ে আত্মবিশ্বাসী সহ অধিনায়ক নাহিদ আক্তার। শেষ ম্যাচ জিতে বাছাই পর্বের শিরোপার সঙ্গে দল মূল পর্বের প্রস্তুতিও সেরে রাখতে চায় বলে জানান তিনি। কীর্তিপুর ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি মাঠে করাবে বাংলাদেশ সময় সকাল 9টা 45 মিনিটে। বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়েছে আগেই। দুর্দান্ত ছন্দ দেখিয়ে টাইগ্রেসরা সম্ভাবনা তৈরি করেছে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার। সেই লক্ষ্যে টেবিলের 2য় স্থানে থাকা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। বোলিং ব্যাটিং 2 বিভাগেই ছন্দ দেখাচ্ছে টিম বাংলাদেশ। আগের ম্যাচটায় নিজেদের টি-20 ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহ করেছে লাল সবুজের প্রতিনিধিরা। জয় পেয়েছে টানা 6 ম্যাচে। অন্যদিকে নেদারল্যান্ডসকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই, কারণ তারাও এরই মধ্যে কোয়ালিফাই করেছে বিশ্বকাপে। ডাচরাও আছে বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে। ম্যাচটা একরকম অঘোষিত ফাইনালও বলা যায়।
নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে লড়াইটা একেবারে সহজ হবে না বাংলাদেশের জন্য। নেদারল্যান্ডস এখন পর্যন্ত জয় পেয়েছে 5 ম্যাচে, যদিও সবশেষ 2 দেখায় 2টি ম্যাচই জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ব্যাট হাতে দিলারা, জ্যোতি, সোভানাদের উপর থাকবে গুরুদায়িত্ব। শেষ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে বাছাই পর্ব শেষ করতে চায় টাইগ্রেসরা। আলহামদুলিল্লাহ আমরা টানা 6টা ম্যাচ জয়লাভ করতে পেরেছি। আর আমাদের আরেকটা ম্যাচ আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব জয়ের ধারা বজায় রাখার জন্য এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য। বাছাই পর্বে ব্যাটাররা যেমন মুন্সিয়ানা দেখাচ্ছে, একই সঙ্গে বোলাররাও দায়িত্ব নিচ্ছেন সমানতালে। ব্যাটিং উইকেটেও দারুণ বল করছেন মারুফা, নাহিদা, রাবেয়ারা। তাই এখান থেকে বিশ্বকাপের মূল পর্বের প্রস্তুতিও সেরে রাখতে চায় সারোয়ার ইমরানের দল। আলহামদুলিল্লাহ অ্যাজ এ টিম আমরা 3টা টিমের খুব ভালো করছি, স্পেশালি ব্যাটাররা খুবই ভালো করছে, তারা খুব ভালো ফর্মে আছে। আশা করছি যে তারা এই ফর্মটা ধরে রাখবে। ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে অবশ্যই আমাদের 4 থেকে 5 মাসের একটা সময় আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে ওখানে বেস্ট প্রিপারেশনটা নিয়ে ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য। বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচ দিয়ে সাইড বেঞ্চ বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছে টিম টাইগ্রেস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ভারতে নিপাহ ভাইরাসের কোনো প্রাদুর্ভাব নেই, তাই কলকাতা থেকে ম্যাচ সরানোর কোনো প্রশ্নই আসে না, জানিয়েছেন এক বিসিসিআই কর্মকর্তা। ক্রিকেটারদের সুরক্ষার বিষয়টি বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি। নিপাহ ভাইরাসের কারণে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ভারতে সফর করতে চাচ্ছে না, এমন খবর ভিত্তিহীন। ভারতে বিশ্বকাপ আয়োজন বিঘ্নিত করতে পাকিস্তান ও বাংলাদেশ থেকে এমন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি তাদের। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক সংবাদে বলা হয়েছে, ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। রোগটি বিশেষভাবে নজরে রাখার মূল কারণ যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে এবং বিশ্বের 10টি মরণঘাতী রোগের মাঝে একটি। এমতাবস্থায় ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা ধরনের শঙ্কার কথা উঠলেও তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আসছে ভারত থেকে। সম্প্রতি বেশ কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে, নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে ভারত সফর করতে অসম্মতি জানিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর থেকে পাল্টা খবর প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম। বিভিন্ন প্ল্যাটফর্ম দাবি করছে পাকিস্তান ও বাংলাদেশ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার মাধ্যমে আতঙ্ক তৈরি করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভারত সফর করছে না বাংলাদেশ, যে কারণে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে টাইগারদের। রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে পাকিস্তান যায় না ভারতে, তাই সম্প্রতি নিপাহ ভাইরাস নিয়ে হওয়া খবরের দায় বাংলাদেশ ও পাকিস্তানের উপর চাপাচ্ছে ভারত। এমত অবস্থায় প্রশ্ন উঠছে, যেহেতু ভারতের কলকাতা শহরে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব আছে, সেখান থেকে ম্যাচ সরিয়ে ফেলা হবে কিনা এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা। তিনি বলেন, কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার মতো কোনো শঙ্কা নেই, পরিবেশ স্বাভাবিক ও নিরাপদ আছে। তবে সরকার বা রাজ্যকর্তারা ভিন্ন পরামর্শ না দেওয়া পর্যন্ত পূর্ব পরিকল্পনা মতো খেলা চালিয়ে যাবে বিসিসিআই। এই মুহূর্তে নিপাহ ভাইরাসের ছড়িয়ে পড়ার কোনো ধরনের শঙ্কা নেই। বিসিসিআই কর্তা শঙ্কার বিষয়টি উড়িয়ে দিলেও ভারত সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টি হালকাভাবে নিচ্ছে না। স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিপাহ ভাইরাস সংক্রান্ত বিষয়টি রাষ্ট্র ও রাজ্যের পক্ষ থেকে বেশ গুরুত্বের সহকারে দেখা হচ্ছে। পর্যবেক্ষণ, ল্যাব টেস্ট এবং মাঠ পর্যায়ে অনুসন্ধান বাড়ানো হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্বাস্থ্য সেবার বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এমন পরিস্থিতির মাঝে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলো ভারতে সফর করে কিনা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আইসিসি ও বিসিসিআইকে চাপে রাখতে একের পর এক কৌশল আঁটছে পাকিস্তান। বিশ্বকাপ বয়কট গুঞ্জনের মাঝে এবার হুট করে নিজেদের নির্ধারিত বিশ্বকাপ জার্সি উন্মোচন স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি অনিবার্য পরিস্থিতি কারণ হিসেবে দেখালেও ভয় দেখাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করছে সবাই। পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করবে নাকি খেলবে, সিদ্ধান্ত জানাতে গড়িমসি করছে পিসিবি। দফায় দফায় বাড়াচ্ছে সময়। বোঝাই যাচ্ছে আইসিসি ও বিসিসিআইয়ের ওপর চাপ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। এরই মাঝে আরও একটা নতুন কৌশল দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের মঞ্চ ছিল প্রস্তুত। অনেক আগ থেকেই চূড়ান্ত করা হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে চলা দ্বিতীয় টি-20 ম্যাচের টসের পরই করা হবে আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানের জার্সি উন্মোচন। কিন্তু হুট করেই পিসিবি বন্ধ করে দেয় সেই অনুষ্ঠান।
ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-20 ফরম্যাটের মেগা আসর। অস্ট্রেলিয়া সিরিজ শেষে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা পাকিস্তানের, কিন্তু বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি পিসিবি। তবে এরই মাঝে এমন ঘটনা জন্ম দিয়েছে নানা আলোচনার। আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন স্থগিতের কারণ জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও পিসিবি সূত্র গণমাধ্যমে দাবি করেছে অনিবার্য পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে অনুষ্ঠান। কিন্তু সবকিছু প্রস্তুত থাকার পরও পিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে চলছে কানাঘুষা। অনেকেরই দাবি আইসিসি ও বিসিসিআইকে চাপে রাখতেই এমন কাজ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপ পাকিস্তানে খেলার বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তারা যদি না খেলে আইসিসির আর্থিক ক্ষতির পরিমাণটা হবে অনেক বেশি। আগামী সোমবারের মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা পিসিবির। তবে পাকিস্তানি গণমাধ্যমে নানা কথা উঠলেও বাস্তবতা বলছে শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতেই হবে পাকিস্তানকে। তা না হলে আর্থিক ক্ষতির সঙ্গে তাদের উপর পড়তে পারে আইসিসির নানা নিষেধাজ্ঞা। মেগা ইভেন্টে হাইব্রিড মডেলে চুক্তিবদ্ধ ভারত পাকিস্তান। গুঞ্জন, পাকিস্তানের সরকারও নাকি বলেছে বিশ্বকাপ খেলার কথা। যদিও সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে পিসিবির ওপর, তাই চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আইসিসি ও বিসিসিআইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে পিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ। অপেক্ষার অবসান হলো পাকিস্তানের। দ্বিতীয় টি-20তে অস্ট্রেলিয়াকে 90 রানে হারিয়ে 7 বছর পর সিরিজ জয়ের আনন্দ পেল মেন ইন গ্রিন। প্রথমে ব্যাট করে সালমান আলী আগা ও ওসমান খানের 50-তে ভর করে 198 রান করে পাকিস্তান। জবাবে অজিরা থামে 108 রানে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে 7 বছর পর টি-20তে জয় পায় পাকিস্তান। এই ম্যাচে তাই সিরিজ নিশ্চিত করার হাতছানি নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। উদ্বোধনী জুটি বড় না হলেও দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব ও সালমান আগা মিলে স্কোরবোর্ডে জমা করেন 55 রান। 23 করে আউট হন সাইম আইয়ুব। 4 নম্বরে ব্যাট করতে এসে ব্যর্থ হন বাবর আজম। তবে ঠিকই আস্থার প্রতিদান দেন ওসমান খান। দুর্দান্ত এক ইনিংস উপহার দেন অধিনায়ক সালমান আলী আগা। 40 বলে 73 রানের ঝড়ো ইনিংস খেলে তিনি আউট হন দলীয় 125 রানে। এরপর বাকি কাজটুকু সারেন ওসমান। তার ব্যাট থেকে আসে 53 রান, আর সাদাব খান করেন 28। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 198 রানের বিশাল সংগ্রহ জমা করে পাকিস্তান। জবাব দিতে নেমে ভালো শুরু করতে পারেনি অস্ট্রেলিয়া। মাত্র 29 রানেই তারা হারিয়ে ফেলে তাদের 3 টপ অর্ডার। একে একে বিদায় নেন মিচেল মার্শ, ট্রাভিস হেড ও জস ইংলিশ। ক্যামেরুন গ্রিন এক প্রান্ত ধরে খেললেও ম্যাট রেনশো, কুপার কনলি দিয়েছেন ব্যর্থতার পরিচয়। গ্রিন আউট হন 35 রান করে। ম্যাথু শর্টের ব্যাট থেকে আসে 27 রান। শেষ পর্যন্ত আর লড়াইয়ে ফিরতে পারেনি অস্ট্রেলিয়া। 108 রানে গুটিয়ে যায় অজিরা। 2018 সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ জেতে পাকিস্তান। এদিকে টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মেগা আসরের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। চোটের কারণে বাদ পড়েছেন প্যাট কামিন্স। এর আগে গেল 1 জানুয়ারি প্রাথমিক দল ঘোষণা করে অজিরা। চূড়ান্ত স্কোয়াডে এবার 2 পরিবর্তন আনলো ক্রিকেট অস্ট্রেলিয়া। দীর্ঘদিনের পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্যাট কামিন্স। 15 জনের মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার ম্যাথু শর্ট। তাদের পরিবর্তে দলের সুযোগ পেয়েছেন পেসার বেন ডুয়ারশুইস ও ব্যাটার ম্যাথু রেনশো। চূড়ান্ত দলে জায়গা হয়নি স্টিভ স্মিথের। মিচেল মার্শের অধীনে বিশ্বকাপ দলে আছেন জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস এবং অ্যাডাম জাম্পা। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। অনূর্ধ্ব 19 নারী সাফের খবর। ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ। মুনকি, তৃষ্ণা ও আলপি আক্তারের হ্যাট্রিকে 12-0 গোলে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পোখরা রঙ্গশালায় এগিয়ে যেতে বেশিক্ষণ সময় নেয়নি বাংলাদেশ। 28 মিনিটে প্রথম গোল করেন মামুনি চাকমা। কর্নার থেকে নেওয়া শট সরাসরি চলে যায় প্রতিপক্ষের জালে। এরপর বাংলাদেশের আধিপত্যের সামনে টিকতে পারেনি ভুটান। প্রথমার্ধে আরও 3 গোল করে পিটার বাটলার শিষ্যরা, যার একটি তৃষ্ণা ও 2টি করেন মুনকি আক্তার। দ্বিতীয়ার্ধে ভুটানের জালে গুনে 8 গোল দেয় বাংলাদেশ। লাল সবুজের হয়ে হ্যাটট্রিক তুলে নেন তৃষ্ণা এবং আলপি। মুনকি একাই করেন 4 গোল। 1টি গোল করেছেন অর্পিতা। লিগভিত্তিক টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল খেলবে ফাইনাল। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে অর্পিতা আলপিরা।
আবারও স্বাগত খেলা সময়। শিগগিরই দেশের ফুটবল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে যাচ্ছে বাফুফে। পরিকল্পনায় প্রাধান্য পাবে জাতীয় দলের সাফ শিরোপা ও পরবর্তী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করা। এদিকে অনূর্ধ্ব 20 দলের দীর্ঘ সময়ের প্রস্তুতিতে সাফের শিরোপার স্বপ্ন দেখছেন বাফুফে সহ সভাপতি নাসের শাহরিয়ার জাহিদি। এছাড়াও নারী ফুটসালে শিরোপা জয়ের পর মেয়েদের নিয়ে বিশেষ পরিকল্পনা বাফুফের। ফুটবলের পর নারীরা জয় করেছে সাফ ফুটসালের শিরোপা। দেশে ফেরার পর তাদের সংবর্ধনায় আয়োজনের কমতি রাখেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ছাদ খোলা বাসে ফুটসালের ট্রফি প্যারেডে আরও একবার নিজেদের অস্তিত্বের জানান দিয়েছেন মাসুরা সাবিনারা। স্বল্প সময়ের অনুশীলন ক্যাম্পে সুফল পাওয়ায় ফুটসাল নিয়েও পরিকল্পনা করছে বাফুফে। মেয়েদের এমন ধারাবাহিক সাফল্যে তাদের ওপর আলাদা নজর দিতে চায় ফেডারেশন। সঙ্গে ছেলেদের ফুটসাল উন্নয়নে কাজ করছে বিশেষ কমিটি। মেয়েদের প্রতি তো আন্তরিক অভিনন্দন, দে হ্যাভ ডান ভেরি ওয়েল। আমরা ছেলেদের ফুটসালকে প্রমোট করার জন্য অলরেডি কমিটি করা হয়েছে, তারা কাজ করছেন এবং আমার বিশ্বাস ছেলেদের ফুটসালে আপনি ভালো পাবেন। মেয়েদের পাইপলাইন ডেভেলপমেন্টের জন্য আমি তো বললাম যে আমরা সারা দেশে প্রায় 17 কি 18টা মেয়েদের ডেডিকেটেড একাডেমি আমরা আইডেন্টিফাই করেছি, তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। ঢাকায় আমাদের যেটা সমস্যা হলো ডেডিকেটেড একটা মাঠ, তো এটার জন্য চেষ্টা করা হচ্ছে নানানভাবে। তো এটা নিয়ে আমরা খুব সিরিয়াসলি কাজ করছি। তারাই যে এখানে থাকে এটাও খুব একটা সুখকর নয়, তো তাদের একটা ভালো থাকার জায়গারও আমরা চিন্তা করছি। এদিকে দায়িত্ব নেয়ার পর 1 বছরের বেশি সময় পার করেছে বর্তমান নির্বাহী কমিটি। তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে পারেনি তারা। তবে এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনার পথে বাফুফে। সে ধারাবাহিকতায় বাফুফে সহসভাপতির প্রত্যাশা পুরুষ সাফ শিরোপা এবং পরবর্তী এশিয়ান কাপের মূল পর্ব খেলার। আমরা একটা রোড ম্যাপ ক্রিয়েট করার জন্য আমরা একটা কমিটি করেছি। সেখানে আমাদের ন্যাশনাল কোচ, আমাদের টেকনিক্যাল কমিটির লোকজন, প্রাক্তন খেলোয়াড়বৃন্দ সকলে আছেন। বাই এপ্রিল এই আগামী একটা রোড ম্যাপ আমরা আপনাদেরকে দিতে পারবো। আমি সমূহ সম্ভাবনা দেখছি আগামী কয়েক বছরের ভেতরেই আমরা সাব চ্যাম্পিয়নশিপও পাবো ইনশাল্লাহ এবং এএফসি কোয়ালিফাই ইনশাল্লাহ করতে পারবো। এদিকে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ সামনে রেখে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। প্রাথমিকভাবে 15 জন ফুটবলার নিয়ে অনুশীলন শুরু হলেও ধাপে ধাপে স্কোয়াডে যুক্ত হবেন বাকি ফুটবলার ও প্রবাসীরা। যশোরে 3 সপ্তাহের অনুশীলন শেষে ঢাকায় আরও একটি ক্যাম্প করার পরিকল্পনা বাফুফের। দীর্ঘ সময়ের প্রস্তুতিতে জুনিয়রদের সাফ চ্যাম্পিয়ন নিয়ে আশাবাদী নাসের শাহরিয়ার জাহিদি। আন্ডার 20 টিমটা এখন যশোরে প্রায় 3 সপ্তাহ একটানা তারা প্রশিক্ষণ করবে। এরপরে এসে তারা আবার ক্লাবের যখন ম্যাচ থাকবে খেলবে এবং পরবর্তীতে 21 তারিখে কি 20 তারিখে যাওয়ার আগে আমরা চেষ্টা করছি 1 সপ্তাহ ঢাকাতে রেখে তাদেরকে আরেকটা ক্যাম্প করানোর। সেটা বিকেএসপি হতে পারে অথবা অন্য কোনোখানে থেকে ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে। দ্যাট উই আর লুকিং ইনটু ইট। তো এইভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আন্ডার 20 নিয়ে আমি খুব হোপফুল, ইনশাল্লাহ আমরা সাব চ্যাম্পিয়ন হয়ে আসবো। জাতীয় সংসদ নির্বাচনের পর খেলোয়াড়দের নিয়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাফুফে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এফসি তৃণমূল প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত হলো বাফুফে ফুটবল একাডেমি ফেস্টিভ্যাল 2026, যেখানে বাফুফে ফুটবল একাডেমির মোট 120 জন খুদে ফুটবলার অংশ নেন। প্রোগ্রামে অংশগ্রহণকারী ফুটবলার বয়সভিত্তিক 3টি গ্রুপে বিভক্ত হয়ে ম্যাচ খেলেন। একাডেমিতে নিয়মিত অনুশীলন করলেও এমন উৎসব মুখর পরিবেশে ম্যাচ খেলতে পেরে উচ্ছ্বসিত খুদে ফুটবলাররা। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি সহ অন্যান্য কর্মকর্তারা ফুটবলারদের মেডেল প্রদান করেন। বাংলাদেশ রাগবি ফেডারেশনের প্রধান নির্বাহী নাজমুস সাকিবের বিরুদ্ধে এক নারীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রেফারি সোমাইয়া সুলতানার দাবি, ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন তিনি। সিইওর বিরুদ্ধে কথা বলায় ফেডারেশন থেকে একঘরে করে দেওয়ার অভিযোগ এনেছেন সোমাইয়া সুলতানা। এদিকে নিজের বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে রাগবি ফেডারেশনের প্রধান নির্বাহী নাজমুস সাকিব। রেফারিদের জন্য 3টা চেয়ার দেওয়া হয়। চেয়ার দেওয়া হলে আমি একটাতে বসতে যাই, বসতে গেলে তখন সে আমার পেছন থেকে চেয়ার টেনে ধরে, চেয়ারে সরিয়ে দেয়, আমি অবচেতন হয়ে নিচে পড়ে যাই। আমি একটা রেপুটেড স্কুলের ফিজিক্যাল এডুকেশনের টিচার, আমার সাথে এই ব্যবহারটা আমি মেনে দিতে পারি নাই।
আমি এখনো পর্যন্ত টমাটো হজম করতে পারি না। অভিযোগটা বাংলাদেশ রাগবি ফেডারেশনের সিও নাজমুস সাকিব শোভনের বিরুদ্ধে। এই কর্মকর্তার ব্যক্তিগত আক্রোশের কারণে রাগবি ফেডারেশন থেকে এক ঘরে হয়ে যাচ্ছেন নারী রেফারি সুমাইয়া সুলতানা, এমনটাই দাবি তার। ঘটনার শুরু কিছুদিন আগে আয়োজিত হওয়া স্কুল রাগবি টুর্নামেন্ট থেকে। ভুক্তভোগী নারী রেফারির দাবি, টুর্নামেন্টের সময় একদিন দেরি করে আসায় তার উপর চড়াও হন রাগবি ফেডারেশনের সিও নাজমুস সাকিব। যদিও দেরি করে আসার বিষয়টি আগে থেকে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তিনি। রাগবিতে রেফারিং এর পাশাপাশি একটি স্বনামধন্য স্কুলে শিক্ষকতা করেন সুমাইয়া সুলতানা, যার জন্য সেদিন দেরি হয় তার। কিন্তু কোনো কিছুতেই মানতে নারাজ সিও, উল্টো তার হেনস্থার শিকার নারী রেফারি। সে আমার পাশে গেছে, পাশে যে ধাক্কা মারার চেষ্টা করছে বডি দিয়ে, সে এভাবে ধাক্কা মারছে। অকথ্য ভাষায় গালিগালাজ করে, যে গালিগালাজগুলো আমি বলতে চাইও না। বলার পরে এক পর্যায়ে আমার যে ব্যাগটা ছিল, আমি বসেছিলাম সোফার উপরে, ব্যাগটা নিয়ে বাইরে ফেলে দেয়। এবং আমি যখন বললাম আমাকে ফেলে দিতেন, তখন বলছে যে আপনি মেয়ে মানুষ না হলে আপনাকেও ফেলে দিতাম। যদিও মানসিক ও শারীরিকভাবে হেনস্থার অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত সিও নাজমুস সাকিব, বরং সুমাইয়া সুলতানার বিরুদ্ধে নিয়ম ভাঙার পাল্টা অভিযোগ তার। প্লেয়ার সবার সাথে তিনি সিঙ্গে শুরু করছে। এবার আপনি সিঙ্গে শুরু করবেন না, আপনি এখান থেকে চলে যান। আমি তাকে বারবার রিকোয়েস্ট করেছি এবং তিনি শুনেনি। আমি তাকে রিকোয়েস্ট করেছি আপনি কিন্তু বসতে পারবেন না এখানে, বিকজ আপনি আজকে ম্যাচ করার জন্য ঠিক না। তিনি ইচ্ছা করে সেখানে জোর করে এরকম ভাবে একটা অ্যাক্টিং করতে যে আমি তাকে কিন্তু আমি তাকে টাচই করিনি। অভিযুক্ত রাগবি ফেডারেশনের সিওর দাবি, এই ঘটনার পর সুমাইয়া সুলতানাকে ডাকলে তিনি আসেননি ফেডারেশনে। তাকে শোকজ লেটারও পাঠিয়েছে রাগবি ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। চ্যাম্পিয়ন্স লিগে উঠতে থাকা আর্সেনাল অবশেষে জয়ের দেখা পেল ইপিএলে। লিডস ইউনাইটেডকে 4-0 গোলে বিধ্বস্ত করে 3 ম্যাচ পর লিগে জয় তুলে নিয়েছে গানার্স। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও একটু মজবুত হলো মিকেল আর্তেতার দলে। টেবিল টপের জায়গা ধরে রাখতে আর্সেনালের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচ। প্রতিপক্ষের ম্যাচ হলেও বেশ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে গানার্স। তবে ছেড়ে কথা বলেনি লিডস ইউনাইটেড। তারাও চেষ্টা করেছে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে ম্যাচে জয় তুলে নিতে। কিন্তু 27 মিনিটে ব্যবধান করে দেন মার্টিন জুবিমেন্দি। 1-0 গোলে এগিয়ে যায় আর্তেতা বাহিনী। 38 মিনিটে আত্মঘাতী গোল করে বসে লিডস, ফলে 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্সেনাল। বিরতি থেকে ফিরেও গোলের নেশায় মরিয়া হয়ে খেলতে থাকে সফরকারীরা। তারই ধারাবাহিকতায় 69 মিনিটে দৃশ্যপটে আসেন ভিক্টর গিওকেরেস, আর একেবারে ম্যাচের শেষের দিকে স্কোর করে ম্যাচের ব্যবধান 4-0 করেন গ্যাব্রিয়েল জেসুস। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে 24 ম্যাচে 53 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মিকেল আর্তেতার দল। এক ম্যাচ কম খেলে 46 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে ম্যানচেস্টার সিটি। এদিকে ইপিএলে পয়েন্ট টেবিলের 5-এ ওঠার মিশনে আজ রাতে মাঠে নামবে লিভারপুল। এই ম্যাচে অলরেডদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত 2টায়। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে এলচের বিপক্ষে লড়বে বার্সেলোনা। এই ম্যাচটিও শুরু হবে একই সময়। চলতি মৌসুমে বার্সেলোনা একেবারে অপ্রতিরোধ্য। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াইটা জমে উঠেছে বেশ। মাত্র 1 পয়েন্টের ব্যবধান নিয়ে রীতিমতো কাঁধে নিঃশ্বাস ফেলছে লস ব্লাঙ্কোস। তবে নিজেদের লক্ষ্যে অবিচল বার্সা। লা লিগায় চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে বার্সেলোনা। টানা 11 ম্যাচ জয়ের পর হঠাৎ একটা হার, তাতেই চিন্তার ভাঁজ কোচ হ্যান্সি ফ্লিকের কপালে। যদিও ঘুরে দাঁড়াতে সময় নেয়নি কাতালান ক্লাবটি। পরের ম্যাচেই জয়ে ফেরে দলটা। লা লিগায় 2 ম্যাচের পর চ্যাম্পিয়ন্স লিগেও জয়ের ধারা অব্যাহত রাখে ফ্লিক বাহিনী। স্বস্তি ফেরে দলে। এবার বার্সার সামনে চ্যালেঞ্জ পয়েন্ট টেবিলে রিয়ালের সঙ্গে ব্যবধানটা আরও বাড়ানো আর শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখা। সেই মিশনে কাতালানদের সামনে সহজ প্রতিপক্ষ এলচে। প্রতিপক্ষের ঘরের মাঠে এই ম্যাচ জয়ের লক্ষ্যে মুখিয়ে আছে বার্সা। সেজন্যই ফিট স্কোয়াড নিয়ে স্বস্তিতেই আছেন কোচ ফ্লিক। ক্রিস্টেনসেন, গাবি, পেদ্রি ছাড়া বাকি সবাই আছেন ফিট। পয়েন্ট টেবিলের 12 নম্বরে থাকা দলটার বিপক্ষে বার্সা স্পষ্ট ফেভারিট হলেও কোনো রকম ভুল করতে চায় না স্প্যানিশ জায়ান্টরা। তাই এই ম্যাচে শক্ত রক্ষণ গড়ে এই দলকে মাঠে নামানোর পরিকল্পনা কোচের। সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা হ্যান্সি ফ্লিকের। ইয়ামাল, লেভানডস্কি, রাফিনিয়া, কুন্দে, কুবারসিদের ওপরই ভরসা তার। এলচের ঘরের মাঠে ম্যাচ হলেও অতীত পরিসংখ্যান পক্ষে আছে কাতালানদের। শেষ 14 বারের দেখায় 13টিতেই জিতেছে বার্সা। তার মধ্যে এলচের ঘরের মাঠে আছে 6 জয়। তাই এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না ব্লগরানা।
এদিকে ইপিএলে পয়েন্ট টেবিলের 5 নম্বরে ওঠার লক্ষ্যে মাঠে নামবে লিভারপুল। অলরেডদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। তবে সাম্প্রতিক ছন্দ একেবারেই ভালো না আর্নে স্লটের দলের। জয়, হার আর ড্রয়ে নাজেহাল অবস্থা অলরেড বাহিনীর। অ্যানফিল্ডে মাঠে নামার আগে চিন্তার বড় কারণ লিভারপুলের লম্বা ইনজুরি তালিকা। দলের গুরুত্বপূর্ণ ফুটবলার আলেকজান্ডার আইজাকের পা ভাঙায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে আছেন তিনি। তবে ম্যাচ জয়ের জন্য কোচের প্রত্যাশিত সবাইকেই পাচ্ছেন ফিট। ম্যাকঅ্যালিস্টার, একিতিকে, ফ্লোরিয়ান উইর্টজ, মোহাম্মদ সালাহ, ভ্যান ডাইকরা থাকছেন এই ম্যাচে। প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে অতীত পরিসংখ্যান সমৃদ্ধ হলেও এই ম্যাচের সতর্ক অবস্থানেই থাকবে লিভারপুল। দু দলের শেষ 30 বারের দেখায় 18 জয়ে অলরেডদেরই পাল্লা ভারী। তবে নিউক্যাসলও চাইবে জয় তুলে মাঠ ছাড়তে। তাজিন খন্দকার, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরো খবর। একদিনেই ভিন্ন লিগে মাঠে নামছে ইউরোপের 3 জায়ান্ট ক্লাব। লা লিগা শীর্ষস্থান নিশ্চিতের মিশনে রায়ো ভায়াকনের মুখোমুখি হবে লস ব্ল্যাঙ্কোস। রোববার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। আর রাত 10:30টায় প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার। এর আগে রাত 8টায় ইপিএল এর ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। এক বছরে রিয়াল মাদ্রিদের ডাগআউটে একের পর এক বড় পরিবর্তন। শাবি আলোনসোর পর লস ব্ল্যাঙ্কোসের দায়িত্ব এখন আলভারো আলবেলোয়ার কাঁধে। তার অধীনে প্রথম চ্যাম্পিয়ন্স লিগে বড় জয়ের পর পেয়েছে বড় হারের স্বাদও। ঘরের মাঠে এবার লিগ টেবিলের শীর্ষে ওঠার চ্যালেঞ্জ আলবেলোয়ার সামনে। লা লিগায় টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকা বার্সেলোনার থেকে পিছিয়ে মাত্র 1 পয়েন্টে। তবে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কাছে 4-2 ব্যবধানের হার রিয়াল শিবিরে দিয়েছে বড় ধাক্কা। লিগে এ ম্যাচে তাদের প্রতিপক্ষ রায়ো ভায়াকানো। শক্তি ও পরিসংখ্যানে বেশ এগিয়ে রিয়াল মাদ্রিদ। এছাড়া চলতি মৌসুমে ঘরের মাঠে লা লিগায় এখনও হারেনি রিয়াল। রিয়ালের বড় শক্তি কিলিয়ান এমবাপ্পে। লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ 21 গোলের মালিক ফরাসি তারকা। তবে চিন্তা রক্ষণ ভাগ নিয়ে। শেষ 5 ম্যাচে গোল হজম করেছে লস ব্ল্যাঙ্কোস, যা নতুন কোচেরও বড় দুশ্চিন্তার কারণ। আমি খুব কম সময় হলো এখানে এসেছি। সবার সঙ্গে বোঝাপড়া কম হয়েছে। বিশ্বাস রাখছি দ্রুতই সেটা ঠিক হয়ে যাবে। তবে আমাদের ধারাবাহিকতায় ফেরা খুব জরুরি। দলের সবাই অনেক পরিশ্রম করছে। এখন হতাশ হওয়া চলবে না। এই ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কোনো ভুল করা যাবে না। অন্যদিকে রায়ো ভায়াকানো টেবিলের 16 নম্বরে থাকলেও বড় দলের বিপক্ষে চমক দেওয়ার নজির আছে। লা লিগায় প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। একই দিনে ইপিএল এর লড়াইটাও হবে বেশ জমজমাট। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ টটেনহ্যাম। যদিও লিগে সময়টা ভালো যাচ্ছে না স্পার্সের। নতুন কোচ থমাস ফ্র্যাঙ্কের অধীনে 2026 সালে এখনও লিগে জয় পায়নি একটিতেও। টেবিলে অবস্থান 14 নম্বরে। টানা 2 ম্যাচ জয় চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে জায়গা নিশ্চিত করেছে সিটিজেনরা। সব মিলিয়ে আত্মবিশ্বাসী পেপ গার্দিওলার দল শিরোপার দৌড়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাতে হলে এ ম্যাচে জয় খুব জরুরি তাদের জন্য। 1 ম্যাচ কম খেলে 23 ম্যাচে সিটির পয়েন্ট এখন 46 আর আর্সেনালের পয়েন্ট 53। আরেক ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে ফুলহ্যামের বিপক্ষে। সবশেষ ম্যাচে আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা 6 ম্যাচ অপরাজিত ইউনাইটেড 38 পয়েন্ট নিয়ে এখন টেবিলের 4র্থ স্থানে রেড ডেভিল। 4 পয়েন্ট কম নিয়ে ফুলহ্যাম আছে টেবিলের 7 নম্বরে। তামিম হোসেন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। চ্যাম্পিয়ন্স ট্যুরে লিওনেল মেসির ইন্টার মায়ামি এখন কলম্বিয়ায়। দেশটির সবচেয়ে জনপ্রিয় ক্লাব অ্যাথলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন মেসি সুয়ারেসরা। কলম্বিয়ার মেডেলিনে পৌঁছালে হাজারো সমর্থকের ভালোবাসায় সিক্ত হন ইন্টার মায়ামি ফুটবলাররা, যাদের অধিকাংশই শুধু মেসিকে এক নজর দেখার জন্য হাজির হন টিম হোটেলের সামনে। স্তাদিও আতানাসিওতে কাল ভোরে অ্যাথলেটিকোর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। লম্বা বিরতির পর আবারও মাঠে ফিরেছে ইন্টার মায়ামি। MLS এর নতুন মৌসুম শুরুর আগে দক্ষিণ আমেরিকায় প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলছে হাভিয়ার মাসচেরানোর দল। গেল সপ্তাহে পেরু থেকে শুরু হয় মেসিদের প্রাক মৌসুম প্রস্তুতি। আলিয়ানজা লিমার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে 3-0 গোলে বিধ্বস্ত হয় মায়ামি। এবার MLS কাপ চ্যাম্পিয়নরা কলম্বিয়ায়।
দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মেডেলিনে মেসিরা পা রাখার আগেই অপেক্ষা করছিলেন হাজারো সমর্থক। দেশটির সবচেয়ে জনপ্রিয় ক্লাব অ্যাথলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মায়ামি। মাঠে নামার আগেই মেসি উন্মাদনায় বুঁদ স্থানীয়রা। দূর দূরান্ত থেকে সমর্থকরা হাজির হন মেসিকে এক নজর দেখতে। কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে হোটেলে যান ফুটবলাররা। গভীর রাতেও মেসিদের স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন সমর্থকরা। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে। নানা ধরনের ব্যানার আর মেসির ছবি নিয়ে হাজির হন সমর্থকরা, দিতে থাকেন স্লোগান। সবাই এখন অপেক্ষায় মাঠে মেসি ম্যাজিক দেখার। আমি চাই মেসি আমাকে দেখুক, সে আমার জীবনের ভালোবাসা, আমার সবকিছু। মেসি সবাইকে দেখাক যে সে এখনো শেষ হয়নি, তার দেয়ার অনেক কিছু বাকি আছে। যদিও আমি অ্যাথলেটিকো ন্যাসিওনালের ভক্ত, তারপরও আমি চাই সে আমাদের দেখাক যে মেসি একজনই এবং সে সর্বকালের সেরা। মেসি এসেছেন, এটা আমাদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা। এখানে সে খুব একটা আসে না, তাই আমি এই সুযোগ হাতছাড়া করতে চাইনি। আশা করছি আমরা মাঠে তার খেলা দেখব এবং উপভোগ করব। গেল মৌসুম শেষে অবসর নিয়েছেন মায়ামির দুই তারকা জর্ডি আলবা ও সার্জিও বুস্কেটস। কর্তৃপক্ষ ও ম্যানেজমেন্ট নতুন করে দল গড়ার প্রক্রিয়ায়। এরই মধ্যে বেশ কজনকে দলে ভেড়ালেও শিরোনামে এসেছেন মেক্সিকান ফরওয়ার্ড হারমান বার্তেরামে। দলের ফরওয়ার্ড লাইনে শক্তি বাড়াতে $15 মিলিয়ন মন্টেরি থেকে 27 বছর বয়সী ফুটবলারকে দলে নিয়েছে ডেভিড বেকহ্যাম। প্রাক মৌসুম সফরে আগামী সপ্তাহে ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে মায়ামি। আর 13 ফেব্রুয়ারি খেলবে ইকুয়েডরের আরেক ক্লাব ইন্ডিপেন্দিয়েন্তে দেল ভ্যালের। আর 21 ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে MLS এর নতুন মৌসুম শুরু করবে মেসির দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। কুয়েতে সামার লিগ ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভারতের দলকে হারিয়ে শিরোপা জিতেছে প্রবাসী বাংলাদেশিদের দল বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। এই জয়ের মাধ্যমে প্রবাসীরা আবারও প্রমাণ করলেন তারা শুধু রেমিটেন্স প্রেরণে নয়, বিদেশের মাটিতে দেশের সুনাম রক্ষাতেও এগিয়ে। কুয়েত থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সামার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। আলরাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জেলেব নাইট রাইডার্স জেকেআর। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে 149 রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব শুরুতে কিছুটা চাপে পড়ে, তবে শেষ দিকে সোহাগ জসিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। 36 বলে 80 রানের এক দৃষ্টিনন্দন ইনিংস খেলেন সোহাগ। নির্বাচিত হন ম্যান অব দ্য ফাইনাল। 3 উইকেটের জয়ে ট্রফি নিশ্চিত করে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। আনএক্সপেক্টেড যে এরকম জায়গার মধ্যে আমরা ম্যাচ দেখতে পারবো, বাংলাদেশের একটা মজা নিতে পারবো এখানে। আমাদের বাংলাদেশের কমিউনিটিটা একসাথে হয়, এটা বিদেশের মাটিতে অনেক সুন্দর। পাকিস্তান, ইন্ডিয়া সবার সাথে খেলাধুলা হয়ে এতটুকু মাশাআল্লাহ আগাইছে। আর আমরা চাই যেন আগামীতে যেন আরো ভালো হয়, এরকম খেলতে পারে, আমরা দেখতে পারি। কর্মের ফাঁকেও যদি আমরা সপ্তাহে একদিন এই প্রবাসীদের মনে একটা এই খেলাধুলার মাধ্যমে সুস্থ রাখতে পারি এবং তার মনকে হুঁশি রাখতে পারি, তারা কিন্তু সেই মন হুঁশির মাধ্যমে তারা তাদের চাকরি ক্ষেত্রে বলেন, ব্যবসা ক্ষেত্রে বলেন, তারা উন্নত করতে পারবে। টুর্নামেন্টে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের মোট 10টি ক্লাব অংশগ্রহণ করে। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের প্রশংসা করেন বিদেশি খেলোয়াড়রা। हम लोग बहुत एंजॉय करते हैं इनका ऑर्गेनाइजेशन का, खासकर जो है ना इनको जो टूर्नामेंट वगैरह करते हैं, हम लोग इसमें दिल से हमारा ख्वाहिश है कि ये गेम करते रहें। हम लोग एंजॉय करते हैं, कोई हार जीत का ये नहीं मैटर करता, जो अच्छा खेलेगा वो जीतेगा। আয়োজকরা জানান প্রবাসীদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো বড় ও সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব। আমরা যেন আমাদের বাংলাদেশকে যেন তুলে ধরতে পারি এই খেলার মাধ্যমে। অবশ্যই আমাদের যে বিত্তমানরা আছে কুয়েতে তাদের সাহায্য সহযোগিতা চাই এবং আমরা যেন এগিয়ে যেতে পারি। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগের প্রশংসা করেন প্রধান অতিথি। আগামীতে যাতে হয় আমাদের সর্বোত্তম সহযোগিতা থাকবে এবং যারা আর্থিকভাবে সচ্ছল আপনাদেরকে অনুরোধ করব আপনারা যাতে সবাই আসেন আমাদের এই খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য। ক্রীড়ার মাধ্যমে সৌহার্দ্য আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে বিদেশিদের কাছেও। প্রবাসী বাংলাদেশিরা আবারও প্রমাণিত করলেন শুধু দেশ নয়, বিদেশে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে তারা বদ্ধপরিকর। কুয়েতের আল্লাহ ক্রিকেট গ্রাউন্ড থেকে মঈন সুমন, সময় সংবাদ।
এই ছিল খেলা সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন জিন্নাত আরা জশোয়া। ইকবাল, আপনাকে ধন্যবাদ। প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।